দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। 2024 সালের 4 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল দেশ। ঠিক আগের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা করা হয় 4 আগস্ট থেকেই সারা দেশে অসহযোগ আন্দোলনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি, ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 93 জনের প্রাণ যায়। 2024 সালের জুলাইয়ের শুরু থেকেই শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করতে থাকে। এই আন্দোলন 9 দফার দাবি থেকে সরকার পতনের এক দফায় রূপ নেয়। 3রা আগস্ট আন্দোলনের 34তম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ব্যানারে অংশ নেয় হাজার হাজার মানুষ। সেখান থেকেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে। 4 আগস্ট সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির প্রভাব দেখা যায় রাজধানীর সড়কে। ওই দিন স্বাভাবিকের চেয়েও যানবাহন ছিল কম। সকাল থেকেই রাজধানীর শাহবাগে জড়ো হয় ছাত্র জনতা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়, ঘটে হতাহতের ঘটনা। বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ বাধে। শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর কারওয়ান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায়। তারপর বাংলা মোটরে শুরু হয় সংঘর্ষ। তখন বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটতে দেখা যায়। শুধু শাহবাগ বাংলা মোটর নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই চলে সংঘর্ষ। এর পরিণতি গড়ায় 93 জনের প্রাণহানি আর শত শত আহতে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা শহর এবং উপজেলা সদরে কারফিউ জারি করা হয়। এদিন রাতেই মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে মঙ্গলবারের বদলে 5ই আগস্ট সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা আসে। সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিন ছাত্র জনতা শাহবাগ ও জাতীয় শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলে অবস্থান নেয় বলে জানান শিক্ষার্থীরা। লাশের মিছিল যে হয়েছিল, 4টা লাশের যে মিছিল, ঐতিহাসিক সেই মিছিলটা আমাদের সামনে আসলো। তখন আমরা মিছিলের সাথে অংশগ্রহণ করি। মিছিলে অংশগ্রহণ করার পর যখন নাকি আমরা শাহবাগ থানার সামনে যাই, তখন শাহবাগ থানা থেকে আবার আমাদের উপরে গুলি চালানো হলো। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে এক অনন্য প্রতিরোধের নাম জুলাই অভ্যুত্থান, যেখানে রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে সর্বস্ব উজাড় করে সোচ্চার হয়েছিলেন ছাত্র জনতা। সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন নেত্রকোনার 17 তরুণ। বছর পেরিয়ে গেলেও পরিবারগুলোতে থামেনি কান্না, চাইছেন দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি। পরিবারের অভাব ঘোচাতে 5 বছর আগে ঢাকায় পাড়ি জমান নেত্রকোনা সদরের চরপাড়া নন্দীপুর গ্রামের রাজন মিয়া কাজ করতেন আকিজ গ্রুপে। গেল বছরের 19শে জুলাই রাজধানীর রামপুরার আন্দোলন চলাকালে হোটেলে নাস্তা খেতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন রমজান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। রমজানের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারেনি তার বাবা মা। সকলে মিলে তাড়াতাড়ি আমার বুতের লাশ দাফন করে কবর বাড়িতে করতে, আমি একটু পালাবি তো দেখতেও পাচ্ছি না আমার বাবার মুখটা। ঢাকা গেছি সংসার ফাল ধরানোর লেগে। ঢাকা গেতে আমরা গুলি খাইছে, রামপুরা উমার লাইন গুলি খাইছে। আমার জানা দিতে খুব কষ্ট হয়েছে পুলিশের ঠাওয়ার লাগিয়া। কেন্দুয়ার বৈখরহাট ভুইয়াপাড়া গ্রামের শ্রমিক জিন্নাতুল ইসলাম খোকন স্ত্রী ও মাকে নিয়ে থাকতেন গাজীপুরে। 5ই আগস্ট ঢাকার মিছিল থেকে আর বাড়ি ফেরা হয়নি তারও। আমার স্বামী গাড়ি চালাইতো, গাড়ির কাজ করতো, তো ওনার বন্ধু বান্ধব সবাই গেছে আন্দোলনে, উনিও বলছে যাবো, তো উনিও গেছে, কিন্তু উনি আর ফিরে আসে না। ওখানে 2 টাকায় গুলি খেয়ে উনি মারা গেছে। আমরা বিচার করিয়ে দেওয়া লাগবে, আমরা যে কিভাবে চলবো আমাদের একটা বিচার করিয়ে দেওয়া হয়। জুলাই আগস্টে নিহত ও আহতদের বেসরকারিভাবে সহায়তা দেয়া হলেও আজীবন সম্মানের দাবি তাদের। তাদের প্রত্যেককে আজীবন তাদের পরিবার পরিজনের জন্য এই আর্থিক বিষয়টা, ভাতার বিষয়টা, সম্মানে, আমি ভাতা বলবো না, সেই সম্মানই যেন অব্যাহত থাকে। যদিও শহীদ পরিবারগুলোকে সহায়তা দেওয়ার কথা বলছে জেলা প্রশাসক। সরকারের যত সহযোগিতা আছে তাদের জন্য আমরা সবসময় সেগুলো সময় মতো পৌঁছে দিচ্ছি। 17 জন শহীদ পরিবারই সরকারের আর্থিক সুযোগ সুবিধা পেয়েছে। সর্বশেষ
গণহত্যায় দোষীদের বিচারের পাশাপাশি শহীদ পরিবারগুলোর দাবি রাষ্ট্রীয় স্বীকৃতি। ডিবিসি নিউজ ডেস্ক। বাড়তি শুল্ক 20% নেমে আসায় সাময়িক স্বস্তি মিললেও উদ্যোক্তাদের শঙ্কা এখনও কাটেনি। রপ্তানিকারকরা বলছেন, প্রতিযোগী দেশ ভারত ও চীন তাদের বর্তমান শুল্ক হার আরও কমিয়ে আনলে বিপাকে পড়বে বাংলাদেশ। আর নতুন করে শুল্ক না কমলেও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়লে পোশাকের ক্রয়াদেশ কমার শঙ্কা তো আছেই। এজন্য আত্মতুষ্টিতে না ভুগে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ তাদের। বাংলাদেশি পণ্যের উপর 20% বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে এখন শুল্ক ছাড়ালো 35%। প্রতিযোগী দেশগুলোর তুলনায় এ শুল্ক হার কাছাকাছি হওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করলেও নিশ্চিন্ত হতে পারছেন না মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারকরা। আমরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কিন্তু এখানে আত্মতুষ্টির কোনো আমাদের সুযোগ নাই। এই কারণে চীনের সাথে আমেরিকা যে একেবারে সমঝোতা করবে না, এটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। কাজেই তাদের যদি 30% থেকে 20% চলে আসে, তাহলে কিন্তু আমরা একটি চাপের মুখে পড়ব। সিমিলারলি ভারতের 25%, কিন্তু ভারত কিন্তু নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় কিন্তু এই 25% থেকে 20% এবং 20%-এর কমও হতে পারে, আমরা শুনছি 15% হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে শুল্ক হার যদি পরিবর্তন নাও হয়, তাতেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে প্রায় 5 থেকে 10%। এতে করে শঙ্কা আছে 20% পর্যন্ত চাহিদা কমার। আর তাহলে উদ্যোক্তাদের শঙ্কা, ক্রয়াদেশ কমবে বাংলাদেশি পোশাকেরও। কোনো মূল্যস্ফীতি বাড়বে, কিছুটা তো বাড়বে। সেই বাড়তির দামের কারণে হয়তোবা কোথাও কিছুটা সেল কমবে। সেল কমলে আমাদের কিছু অর্ডার কমতে পারে, যেগুলো আমরা আশঙ্কা করছি। আর তাই বাড়তি শুল্ক 20% নামিয়ে এনে আত্মতুষ্টি না হয়ে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। সেই সঙ্গে দাবি, বন্দর, জ্বালানি ও রাজস্ব বিভাগ সহ অভ্যন্তরীণ সব বাধা দূর করার উদ্যোগ নিক সরকার। ইন্টারনাল যে ফ্যাক্টরগুলো আছে, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকিং খরচ, আমাদের লজিস্টিক, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো আমাদেরকে আসলে শক্ত হতে হবে। প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সব ক্ষেত্রে এমন ভাবে আমাদেরকে আগাতে হবে যেখানে আমরা অন্যদের ক্ষেত্রে এই জায়গাটাতে যাতে আমরা পিছিয়ে না পড়ি। শিল্প উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে দ্রুত রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা দরকার। আর এর জন্য গবেষণা ও উদ্ভাবনে সরাসরি সরকারি সহায়তা চান তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিনামূল্যের পাঠ্য বই নিয়ে ছাপাখানার কাছে যেন জিম্মি হয়ে আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মানহীন বই। গত বছরও বিতরণ করা 77টি প্রকাশনীর প্রায় 16 লাখ মানহীন বই চিহ্নিত হয়েছে। এনসিটিবি বলছে, অনিয়ম করলেও তাদের কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য বই। শিক্ষা গবেষকরা বলছেন, ছাপা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে না পারলে এই জিম্মি দশা থেকে মুক্তি মিলবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছর অনেকটা তড়িঘড়ি করেই ছাপাতে হয় বিনামূল্যের পাঠ্য বই। তাই জানুয়ারির শুরুতে তো নয়, নতুন বই হাতে পেতে লেগে গেছে আরও অন্তত 4 মাস। তবে বইয়ের মান নিয়ে ছাড় না দেওয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন। গত বছরও মানহীন বই দিয়েছে 77টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিকে 48টি ছাপাখানা এবং মাধ্যমিকে 29টি ছাপাখানা দিয়েছে মানহীন বই। চিহ্নিত হওয়া মানহীন এমন বইয়ের সংখ্যা প্রায় 16 লাখ। মানহীন বই দেয়া প্রকাশকদের এরই মধ্যে চিঠি দিয়েছে এনসিটিবি। নিয়ম না মানলে অর্থদণ্ড। যে সকল প্রেসের এগেনস্টে মানহীন বই দেওয়া হয়েছে তাদেরকে আমরা শোকজ করেছি। রিপ্লেস করার কথা বলা হয়েছে, 15 দিনের মধ্যে রিপ্লেস করবে। যদি রিপ্লেস না করতে পারে তাহলে তাদের যে অর্থ জমা আছে এনসিটিবিতে সেই অর্থটা কর্তন করে নেওয়া হবে। তার মানে এই পানিশমেন্টের আওতায় তাদেরকে আনা হবে। এনসিটিবি বলছে, ঘুরে ফিরে এসব প্রকাশনীর কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য বই। প্রিন্টিংয়ের ইকোসিস্টেমে বাংলাদেশে 116টা প্রেস আমাদের সর্বোচ্চ পার্টিসিপেট করে। তার মানে এরাই ঘুরে ফিরে কাজগুলি করতে থাকে আর কি। শিক্ষা গবেষকরা বলছেন, প্রকাশকদের এই চক্রের কাছে জিম্মি হয়ে আছে বই ছাপানো কার্যক্রম। অশুভ চক্রের হাতে আমাদের এই এনসিটিভি যে পাঠ্যপুস্তক ছাপানোর যে প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে, মানে প্রত্যেক বছর একই সমস্যা তৈরি হয় এবং একইভাবে বলা হয় যে ভবিষ্যতে আমরা স্টেপ নেব, ভবিষ্যতে কখনোই আর আমরা কোনো পদক্ষেপ দেখতে পাই না। বন্ধ হওয়া অত্যন্ত জরুরি, না হলে আমাদের রাষ্ট্রের যে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা প্রতি বছরই হবে, ভবিষ্যতেও হবে। চলতি বছর বইয়ের মান নিয়ন্ত্রণে আরও বেশি নজরদারির কথা বলছে এনসিটিবি।
মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সেন্ট মার্টিনে হঠাৎ বেড়েছে অপরাধ, ঘটছে চুরি ছিনতাই। পর্যটক না থাকায় আয় নেই স্থানীয়দের, বেকার বসে আছেন এই খাত সংশ্লিষ্টরা, কেউ কেউ জড়াচ্ছেন অপরাধে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, বাসিন্দাদের জীবনজীবিকার প্রধান উৎস পর্যটন। তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্তমানে বন্ধ পর্যটকদের যাতায়াত, আর এতে টান পড়েছে স্থানীয়দের আয়ে। কাজ হারিয়ে দিশেহারা দ্বীপের মানুষ, কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে। আয় ইনকামের পথটা বন্ধ হয়ে গেছে, তার জন্য মানুষ আয় ইনকাম করতে না পেরে তারা চুরি চামারি শুরু করতেছে। সেন্ট মার্টিনের মানুষ খুব এখন কোনো রোজগার নাই, সেক্ষেত্রে মানুষ এখন চুরি করতে বাধ্য হচ্ছে। একসময় নিরাপদ এলাকা হিসেবে নামডাক ছিল সেন্ট মার্টিনের, তবে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায়ই। বেকারত্বই এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। সেন্ট মার্টিনের ফ্লো পয়েন্ট অনেক চুরির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, কর্মসংস্থান না থাকার কারণে সেন্ট মার্টিনের এখন চুরি বাড়ি যাচ্ছে। তবে এ নিয়ে এখনও অভিযোগ পায়নি পুলিশ। দ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা। টুকটাক চুরি হচ্ছে এটা আমরা শুনতেছি, কিন্তু আমাদের কাছে এখনো অভিযোগ আসে নাই। তারপর আমরা তৎপর আছি চুরির বিষয়টা উদ্ঘাটন করার জন্য। কাউকে আমরা আটক করতে পারি তাহলে আইনগত ব্যবস্থা নিব। ৮ বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের সাথে রক্ষা পাবে মানুষের জীবিকা, এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।